বয়ফ্রেন্ড একটু পর বউ নিয়ে বাসর ঘরে যাবে, আর তুই এমন স্বাভাবিক আছিস কিভাবে? কষ্ট হচ্ছে না তোর? বড় মামার বড় ছেলে শাহিশান শায়েরের মুখে এমন কথা শুনে তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকায় মান্তাসা ইবনা। শায়েরের ভাবভঙ্গি স্বাভাবিক। কফির মগে চুমুক দিয়ে তাকিয়ে রইল মান্তাসার মুখের দিকে উত্তরের আশায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে দেখতে থাকে মান্তাসা। কি উত্তর দেবে বুঝতে পারছে না। শায়ের কিভাবে জানলো ওর প্রেমের কথা? ওর আর সিএমের সম্পর্কের কথা ও আর সিএম বাদে কেউ তো জানার কথা নয়। মান্তাসাকে চুপ করে থাকতে দেখে শায়ের ভ্রু কুঁচকে বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মান্তাসা আমতা আমতা করে বলে, কি কি বলবো ভাইয়া? তোর বয়ফ্রেন্ড বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? কে আমার বয়ফ্রেন্ড? কার কথা বলছো তুমি? বাহ, কার কথা বলছি বুঝতে পারছিস না? আজকে বিয়ে হলো কজনের? কজনের হবে আবার? সিয়াম ভাইয়ের বিয়ে হলো তো শুধু। সিয়াম বউ নিয়ে বাসর করতে যাচ্ছে, আর তুই ওকে হারিয়ে এই অন্ধকারে রাতে ছাদে দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিস। মান্তাসার মুখটা মলিন হয়ে যায়। এতক্ষণ ধরে ধামাচাপা দিয়ে রাখা কষ্টগুলো হুট করে বেরিয়ে আসে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে সেই পানিটুকু নজরে আসে না শায়েরের, কারণ ওরা দুজনে যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। লাইটের টিম আলোয় মানুষের অবয়ব বোঝা যাচ্ছে শুধু। কথা বলছিস না কেন? মান্তাসা বুঝতে পারে শায়ের ওর আর সিএমের সম্পর্কের কথা জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? তুমি কিভাবে জানলে ভাইয়া? শায়ের নিজের হাতে থাকা মান্তাসার ফোনটা উঁচু করে ধরে। পাওয়ার বাটন চাপতে স্ক্রিনে আলো জ্বলে ওঠে। মান্তাসা তাকিয়ে দেখে এটা ওরই ফোন। খেয়াল হয় ও ছাদে দাঁড়িয়ে ওর আর সিএমের আগের চ্যাটগুলো দেখছিল। তখন হঠাৎ শায়ের ছাদে উঠে আসে। শায়েরের আচমকা কথা শুনে ভয়ে হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়েছিল। তারপর শায়ের ওর কাছে কফি চায়। সারাদিন দৌড়দৌড়ি করে মাথা হ্যাং হয়ে গেছে। নিচে সবাই ব্যস্ত, তাই ওকে কফি বানিয়ে দিতে বলে। কোনো কিছু না ভেবেই চোখের পানি আড়াল করে দ্রুত ছাদ থেকে নেমে গিয়েছিল মান্তাসা। মাথা থেকে ফোনের কথা বেরিয়ে গিয়েছিল। শায়ের কি সবগুলো মেসেজ পড়ে নিয়েছে? শায়ের কি সবগুলো মেসেজ পড়ে নিয়েছে? কিন্তু শায়ের তো অন্যের পার্সোনাল কিছুতে কখনোই হাত দেয় না। নাকি না চাইতেও দেখে ফেলেছে? মান্তাসা শায়ের হাত থেকে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। শায়ের ফোন সরিয়ে নেয়। কফির মগে চুমুক দিয়ে উল্টো ঘুরে রাতের আকাশের দিকে তাকায় শায়ের। টিপটিপ করে জ্বলতে থাকা তারা ব্যতীত আকাশে আজ কিছুই নেই। শায়ের এইবারই বড় ছেলে, বাবা মায়ের প্রথম সন্তান। ছোট একটা ভাই আছে, নাম সায়ন। শায়ের এমবিবিএস ডাক্তার। 2 বছর আগে ডাক্তারি পড়া শেষ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। সিএম শায়ের ছোট কাকার ছেলে। সিএমের ছোট বোন আছে একটা। সিএম পড়াশোনা শেষ করে কয়েক মাস আগেই জব জয়েন করেছে। ওদের জয়েন্ট ফ্যামিলি। মান্তা শায়ের ফুফাতো বোন এই বাড়িতে আসে মাঝে মধ্যে ছুটির দিনে। অন্য সববার আসার পর হাসি খুশি থাকে, তবে এবার আসার পর থেকেই মুখটা মলিন আর বিষণ্ণ হয়ে আছে। আজ সকাল থেকে আরও বেশি বিষণ্ণ দেখাচ্ছে, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক দেখানোর। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়, তবে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখলেও মায়াবী চোখের বিষণ্ণতা লুকাতে পারেনি শায়ের কাছ থেকে। সকাল থেকে শায়ের ওর উপর নজর রেখেছে, কয়েকবার চোখ মুছেছে সেটাও দেখেছে। পুরোটা সময় করুণ চোখে তাকিয়ে দেখেছে নবদম্পতিকে। সিএমের মুখে কি সুন্দর হাসি, অথচ আরেকজনের মুখে বিষণ্ণতার হাসি। দুজনের চোখাচোখি হয়েছে অনেকবার, তবে সিএমের মধ্যে ছিল না কোনো ভাবান্তর। বিয়ে করে সে ভীষণ খুশি। পুনরায় কফির মুখে চুমুক দিয়ে বলে, এত ভালোবাসতি একে অপরকে, তাহলে আলাদা হলি কেন? এত ভালোবাসতি একে অপরকে, তাহলে আলাদা হলি কেন? বিয়ে করলি না কেন? শায়ের পাশে এসে দাঁড়ালো মান্তাসা। বয়সে শায়ের থেকে 5 বছরের ছোট। মান্তাসার রেলিংয়ের উপর হাতের ভর করে আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসতাম,
বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু সে তো করলো না। ভালো যখন বাসতি, তাহলে অন্যজনকে বিয়ে করতে দিলি কেন? তার লাইফ, তার ইচ্ছে। এটা কেমন কথা? কেমন কথা আবার? ভালো তো দুজনেই বাসতি, তাহলে তোর ইচ্ছার প্রাধান্য নেই কেন? মান্তাসা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, আমার লাইফে আসাটা তার জন্য নিজের ইচ্ছা ছিল, আবার চলে যাওয়াটাও তার নিজের ইচ্ছার ছিল। এখানে আমার ইচ্ছেরা ফিকে। কেন? ও তো লাইফে আসতে চাইলো, তুই আসতে দিলি কেন? আবার চলে যেতে চাইলি, চলে যেতে দিলি কেন? কি বলো তো ভাইয়া, কি বলো তো ভাইয়া? আমরা না চাইতেও একজনের প্রেমে পড়ে যাই, তার মায়ায় জড়িয়ে যাই, তাকে ভালোবেসে ফেলি। আমি তো ভেবেছিলাম বিয়ের আগে কোনো ছেলেকে নিজের লাইফে জায়গা দিব না, এইসব প্রেম টেম জড়াবো না। তাহলে জড়ালি কেন? জড়াতে চাইনি তো, জড়িয়ে গেছি। সিএম আমাকে অনেকবার প্রপোজ করেছিল, আমি বারবার রিজেক্ট করেছি। ও হার মানেনি, ঘুরে ফিরে বারবার প্রপোজ করত, বারবার নিজের ভালোবাসার কথা বলতো, পাগলামি করত। ওর এসব দেখতে দেখতে একসময় আমার মন নরম হয়ে যায়, না চাইতেও ওর সাথে জড়িয়ে যাই। তাহলে আজ আর সেই ভালোবাসা, পাগলামি কই গেল? এক্সের কাছে। এক্সের কাছে? 4 দিন আগে রাতে সিএম আমাকে কল করে, তখন জানায় আমার সাথে ওর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি কারণ জিজ্ঞেস করলে জানায় মামা মামি নাকি ওর বিয়ে ঠিক করেছে। আমি বললাম, বাড়িতে আমাদের কথা জানাও। ও বলল, মামা মামির মুখের উপর কিছু বলতে পারবে না, তারা যার সাথে ওর বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করবে। আমি যেন ওকে ভুলে যাই আর নতুন জীবন শুরু করি। আর আমি যদি ওকে ভালোবেসে থাকি, ওর ভালো চেয়ে থাকি, ও ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক চাই, তাহলে যেন বিয়েতে কোনো সিক্রেট না করি এবং আমাদের সম্পর্কের কথা কাউকে না বলি। তার দুদিন পরেই জানতে পারি যে যে মেয়ের সাথে সিএমের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে সিএমের এক্স গার্লফ্রেন্ড। আমার সাথে সিএমের রিলেশন 1 বছরের ছিল, আর ওই মেয়ের সাথে 6 বছর ধরে, যদিও মাঝখানে 2 বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। 4 বছর কন্টিনিউ করার পর ব্রেকআপ হয়েছিল ওদের। তারপর সিএম আবার পিছনে পড়ে, এখন আবার আমাকে ছেড়ে এক্সের কাছে ফিরে গেছে। তুই জানতি না ওর এক্সের ব্যাপারে? ও যে আগে ওর রিলেশন ছিল তোকে বলেনি? না, জানলে কোনোভাবে ওর সাথে সম্পর্কে জড়াতাম না। আমার কাছ থেকে সব লুকিয়ে রেখেছিল এবং এমনকি এখনো বলেনি কিছু। কথাগুলো বলার সময় মান্তাসার কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কফির মগে পুনরায় চুমুক দিয়ে শায়ের বলে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, একটুও না। কষ্ট হচ্ছে না, তাহলে এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের মেসেজগুলো পড়ছিলি কেন? পড়ছিলাম না তো। কি করছিলি তাহলে? দেখছিলাম। কি? একটা মানুষ কিভাবে রং বদলায়, কিভাবে পাল্টে যায়। তাহলে কাঁদছিলি কেন? ঠকে গেছি তাই। জীবনের প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর ঠকেও গেলাম। ওকে তো বলিনি আমার লাইফে আসতে, ও জোর করে এসেছিল। তাহলে জোর করে আটকে রাখলি না কেন? ও যে শুধু নিশির সাথে রিলেশন ছিল তা না, ওদের ফিজিক্যাল রিলেশনও হয়েছিল অনেকবার। এমন মানুষের সাথে এতদিন প্রেমালাপ করেছি, ভাবতেই তো ঘৃণা হচ্ছে নিজেকেই। মুভ অন কর। এত বাজেভাবে কেন ঠকে গেলাম আমি? আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমি কেন ঠকলাম? ভালো মানুষরা ঠকবেই, তাই বলে অতীত নিয়ে পড়ে থাকবি? সব ভুলে মুভ অন কর। মুভ অন করে গেছি তো। আমি ভুলে গেছি সিএম নামের কেউ আদৌ কোনোদিন আমার লাইফে এসেছিল। খুব ভালো, সে অন্যজনের সাথে ভালো থাকতে চেয়েছে, সুখে শান্তিতে থাকতে চেয়েছে, থাকুক। আমিও না হয় ভালো থাকবো অন্য কারোর সাথে,
তবে তাকে তো ঠকানো হবে, তাই না ভাইয়া? কফির মগে শেষ চুমুক দেয় সায়ের। রেলিংয়ের উপর কফির খালি মগটা রেখে মান্তাসার দিকে ঘুরে দাঁড়ায়। মান্তাসাও ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আবছা আলোয় বোঝা যাচ্ছে না কারো মুখ, শুধু মানুষের অভাব দেখা যাচ্ছে। তুই রাতে ছাদে দাঁড়িয়ে অন্ধকারে আকাশ দেখতে ভালোবাসলেও একা অন্ধকারে থাকতে ভয় পাস। সেখানে ঘুটঘুটে অন্ধকারে একা একা দাঁড়িয়েছিলি, ভয় করলো না? তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই। জানবো না কেন? আমি তো বলিনি তোমাকে, তবুও জানি আমি। ও, আমার প্রশ্নের উত্তর পাইনি ভাইয়া। বিয়ে করবি আমাকে? বিস্ফোরিত নয়নে সাহেরের মুখের দিকে তাকায় মান্তাসা। বউ হবি আমার? বিয়ে করবি আমায়? এসব কি বলছো ভাইয়া? ঠিক বলছি, বিয়ে করবি আমাকে? সব কিছু জানার পরেও এমন কথা বলছো? হ্যাঁ। কেন? ভালোবাসি তাই। মান্তাসা যেন ঝটকা খেলো সাহেরের কথা শুনে। কি বললে তুমি? ভালোবাসি তোকে। পাগল হয়েছো নাকি তুমি? পাগল কেন হতে যাব? সব কিছু জানার পরেও এমন কথা কিভাবে বলছো তুমি? তোর কি মনে হয় তোদের রিলেশনের কথা আমি আজকে জানতে পেরেছি? তাহলে কবে থেকে জানো? আরও ৮-৯ মাস আগে থেকেই জানি। প্রথমে তোদের দুজনের হাবভাব দেখে সন্দেহ জেগেছিল, পরে শিওর হয়ে যাই। কিন্তু হঠাৎ সিয়ামের বিয়ে নিশির সাথে ঠিক হওয়ার পর আমিও বেশ অবাক হয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুই না আবার উল্টাপাল্টা কিছু করে বসিস। কিন্তু তুই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছিস এই কয়েকদিন। বউ বাড়িতে নিয়ে আসার পর তোকে ড্রয়িং রুমে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে তোকে না পেয়ে তাড়াহুড়ো করে ছাদে উঠে আসি। তোকে দেখেই ভিতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ভয় পেয়েছিলে নাকি যে ছাদ থেকে লাফ দেব? ভয় পেয়েছিলে নাকি যে ছাদ থেকে লাফ দেব? প্রায় এরকমই। আমি অত দুর্বল নই যে কেউ আমাকে ঠকিয়েছে তাই আমি নিজেকে শেষ করে দিব। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। কি? বিয়ে করবি আমায়? একটা স্যাকা খাওয়া মেয়েকে বিয়ে করবে নাকি করুণা করছো আমাকে? তোর কি মনে হয়? কিছু না। সাহের মান্তাসার একদম কাছাকাছি এসে দাঁড়ায়, তবে ছোঁয়া লাগে না দুজনের। আকাশের দিকে তাকিয়ে সাহের বলে, তুই 1 বছর আগে সিএমের সাথে সম্পর্কে জড়িয়েছিস তাই তো? কিন্তু আমি তো তোকে গত 5 বছর ধরে ভালোবাসি। কথাগুলো শুনে পুনরায় বিস্ফোরিত নয়নে তাকায় মান্তাসা। অবাক হচ্ছিস? 5 বছর আগে ঈদের পর দিন তুই এ বাড়িতে এসেছিলি। সেদিন ছিল তোর জন্মদিন। পরনে ছিল লাল গাউন, তোকে দেখতে পুরো লাল পরীর মতন লাগছিল। সেদিন জীবনের প্রথম বসন্তের হাওয়া লেগে যায় আমার 23 বছরের জীবনে। আমি না চাইতেও বারবার তোর দিকে তাকিয়েছিলাম। সেদিন এমনভাবে তোর প্রেমে পড়েছিলাম যে আমি আর উঠতে পারিনি। সেই যে পড়েছি, তোর বয়স কম, আমারও বয়স কম, তাই আর নিজের মনের কথাগুলো তোকে বলিনি। বললে হয়তো আবেগের বশবর্তী হয়ে তুই পড়াশোনা ছেড়ে এসব নিয়ে পড়ে থাকবি। তাই তোকে নিয়ে ফুফুর অনেক আশা। আমি ভেবেছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো ফুফার কাছে। আর তোকে হারানোর ভয় ছিল না আমার, কারণ তুই বরাবরই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছিস। আর তোর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত তোকে বিয়েও দেবে না। তাই আমি নিশ্চিন্তে ছিলাম তোকে হারাতে হবে না। দিন আগাতে থাকে, আমি তোর প্রেমে বিভোর হতে থাকি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারতাম না। যত বের করতে চাইতাম ততই জেকে বসতি। তোর কথা মনে হলেই পাগল পাগল লাগতো। মন চাইতো ছুটে তোর কাছে চলে যেতে। সময় আগায়, সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে উঠি। আমার ডাক্তারি পড়া শেষ হলো, ডাক্তারি পেশায় জয়েন করলাম। ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাই।
তারপর মনে হলো মাত্র তো চাকরি হলো, কয়েক মাস পার হোক, তারপর পাঠাবো। 6 মাস পেরিয়ে গেল, ভাবলাম এবার পাঠাই। তখন তোর দাদি মারা গেল। সেবারও ভাবা অবধি থেমে গেলাম। তারপর তোর পরীক্ষা ঘনিয়ে এলো, বিয়ের প্রস্তাব আর পাঠানো হলো না। তোকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসতো আমার, মন টিকতো না কোথাও। ভাবলাম পরীক্ষা শেষ হলেই প্রস্তাব পাঠাবো, এবার আর কোনো মিস হবে না। কিন্তু সেবারও হলো না। পোড়া কপাল আমার, বারবার একটার পর একটা বাধা আসতোই। এভাবে 1 বছর পেরিয়ে গেল। একটু থেমে লম্বা করে একটা শ্বাস টেনে নেয় সায়ের। ওর মুখের দিকে তাকিয়ে আছে মান্তাসা। পুনরায় বলতে শুরু করে, ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাবই, কোনো কিছুতে আটকাতে পারবে না আর। কিন্তু ওই যে পোড়া কপাল আমার, তুই সিএমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়িস তখন। আমি মনে প্রাণে চাইতাম আমার ভাবনা মিথ্যে হোক, আমার ধারণাগুলো ভুল হোক, এমন কিছু যেন না হয়। কিন্তু আফসোস এমনটাই হয়েছিল। আমি যখন শিওর হলাম তুই সিএমের সাথে সম্পর্কে আছিস, তখন আমার দুনিয়া থমকে যায়। বুকের ভিতর কতটা যন্ত্রণা হচ্ছিল কাউকে বোঝাতে পারবো না। আমার 4 বছরের একপাক্ষিক ভালোবাসা, আমার স্বপ্নে সাজানো সংসার, আমার ঘর, আমার প্রেম, আমার অপেক্ষা সব শেষ। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। তারপর ভাবলাম তুই আমার ভাগ্যে নেই, থাকলে অবশ্যই আমার কাছেই আসতি। নিজের নিয়তিকে মেনে নেওয়ার চেষ্টা করলাম, তবে পারলাম কই, ভুলতে পারিনি তো তোকে। এই 1 বছরে আরও বেশি করে তোর মাদাম এই 1 বছরে আরও বেশি করে তোর মায়ে আটকে গেছি। এই 1 বছর এই বাড়িতে তোর আনাগোনা ছিল বেশি, না চাইতেও তোকে বারবার দেখতে হয়েছে। আর পুরনো অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তখন আমার বারবার মনে হতো, কেন আমি তোকে আমার অনুভূতিগুলো তোর কাছে প্রকাশ করলাম না? করলে হয়তো তুই আমার হইতি। যাকে আমি 4 বছর ধরে ভালোবাসলাম, সে হবে আমার ছোট ভাইয়ের বউ। ভাবতেই আমার কলিজে ফেটে যেত, বুক ফেটে কান্না বেরিয়ে আসতে যেত। তবে আমি বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখতাম সকলের সামনে। তবে আস্তে আস্তে কি থেকে কি হয়ে গেল আমি জানতাম না। হঠাৎ সিয়ামের বিয়ে নিশির সাথে ঠিক হওয়ার যেমন অবাক হয়েছিলাম, খুশি হয়েছিলাম ঠিক তেমন। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। আমার মনে আবার আশা জেগে তোকে পাওয়ার। এবার আর কোনো চান্স ছাড়বো না আমি। এই কয়েকদিন আমি তোকে নজরে নজরে রেখেছি, ভালোবাসা প্রকাশ করতে গিয়েও করতে পারিনি। তুই ব্যাপারটা কিভাবে নিবি এটা ভেবেই, তুই অ্যাকসেপ্ট করবি নাকি রিজেক্ট করবি ভয় পাচ্ছিলাম। তুই তো জানিস ছোট থেকে আমি চাপা স্বভাবের, নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারি না। আজকে মনের সাথে যুদ্ধ করে কথাগুলো তোকে বললাম। আমি তোকে ভালোবাসি, সারা জীবন আগলে রাখবো তোকে। বিয়ে করবি আমাকে, বউ হবি আমার? বলেই ঘাড় গড়িয়ে তাকায় মান্তাসার দিকে। আগে বলনি কেন কথাগুলো? 1 বছর আগে বললে তো ভুল মানুষ আসতো না আমার জীবনে। তুমি তো দ্বিতীয় পুরুষ হতে না তাহলে। ঠকেছিস, ভালো হয়েছে। তাহলেই না আমাকে বেশি বেশি ভালোবাসবি। আর তোকে হারিয়ে ফিরে পাওয়ার আনন্দে আমিও না হয় একটু বেশি বেশি ভালোবাসবো। কি বলিস? মান্তাসা বলল না কিছু। বিয়ে করবি আমাকে? কবে? যদি বলি আজকেই? আজকেই? একবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আবার না হয় নিলাম। কিন্তু মামা মামি বাকি সবাই রাজি হবে কি? তাদের রাজি করানোর দায়িত্ব আমার। শুধু তুমি রাজি হলেই হলো। তুমি? হ্যাঁ তুমি। এতদিন তুমি আমার ফুফাতো বোন ছিলে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে তুমি আমার প্রেমিকা, আর একটু পরে হবে বউ। মান্তাসা কিছু না বলে হাসে, চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ে পানি। শায়েরের মতো একজনের ভালোবাসা কেন বুঝতে পারিনি এতদিন? খাঁটি ভালোবাসা ছেড়ে ভেজালের মাঝে ডুবে গিয়েছিল। মানুষ ঠিকই বলে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়, কিন্তু সবার ভালোবাসা তো ভুল মানুষের সাথে হয় না। প্রথম ভালোবাসাও সঠিক মানুষটার সাথেই হয়, তবে ওরটা ভুল মানুষের সাথেই হয়েছে। শায়ের নিজের পকেট হাতড়ে ফোন বের করে।
কল লিস্ট ঘেটে সায়নের নাম্বার বের করে ডায়াল করে, সাথে সাথে রিসিভ হয়। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। কেন? একটু বাজারে যা। কিছু লাগবে? কি? মেসেজ করে দিচ্ছি আমি। টাকা আছে তোর কাছে? আছে। কত? ক্যাশ আর ফোনের মিলিয়ে 10 হবে হয়তো। আচ্ছা বাজারে যা, আমি মেসেজ বলে দিচ্ছি, আর তোর নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করে দিচ্ছি। অনেক কিছু লাগবে? মেসেজ করে দিচ্ছি, তুই যা, সাথে কাউকে নিয়ে যা, বেশ রাত হয়ে গেছে তো। আচ্ছা রাখছি। সায়ের কল কেটে দাদার নাম্বারে কল করে। রিং হওয়ার কিছু সময় পরে রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকেই কল করেছো যে? জরুরি কথা ছিল দাদা। বলো। তুমি কোথায়? হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম মাত্র, রুমেই রয়েছি এখনো। বসার রুমে যাও, আর বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকো। কেন? দরকার আছে, যা বলবো সকলের সামনেই বলবো। আমি ডাকলে সবাই হয়তো সেভাবে গুরুত্ব দেবে না, কিন্তু তুমি ডাকলে সবাই আসবে। আচ্ছা ডাকছি। নতুন বর বউকেও ডাকো। নতুন বর বউকেও ডেকো। অবাক হন দাদা রিয়াজুল ইসলাম। নতুন বর বউকে কেন ডাকতে হবে? মাত্রই তো বাসর করে গেল ওরা। অবাক হয়েই বলেন, কি বলছো দাদু ভাই? ওরা তো মাত্র বাসর ঘরে গেল। ওরা দুজনও এবারই সদস্য দাদা। জরুরি আলোচনায় ওদেরও থাকার অধিকার আছে। আচ্ছা তুমি যা ভালো বোঝো। সবাইকে ডাকা হলে আমাকে একটা কল দিও। আচ্ছা। কল কেটে কয়েক সেকেন্ড চুপ রইলেন সিরাজুল ইসলাম। তার নাতি ছোট নয়, নিশ্চয়ই এমন কিছু বলবে যেখানে সকলের উপস্থিত থাকা জরুরি। বেশি না ভেবে রুম থেকে বেরিয়ে আসেন। বসার রুমে বসে রয়েছে অনেকেই, তবুও নিজের গলা ছেড়ে বাকি সকলকে 2 মিনিটের মধ্যে বসার রুমে আসতে বলেন। সামিরাকে পাঠায় নতুন বর্বকে ডেকে নিয়ে আসার জন্য। পুনরায় গলা ছেড়ে তারা দেয় সকলকে দ্রুত আসার জন্য। মুহূর্তে হুড়মুড় করে বসার রুমে আসতে শুরু করে সবাই। এভাবে ডাকছে কেন? কার কি হলো আবার? সিয়াম মাত্রই বউকে জড়িয়ে ধরে দুটো চমকিয়ে প্রেম বাক্য উগড়ে দিচ্ছিল। ডোরে নখ পড়ায় বেশ বিরক্ত হয়। বউকে ছেড়ে ডোর খুলতেই দেখে ওর ছোট বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দাদা ডাকছে তোমাদের। কেন? জানি না, দ্রুত আসতে বলল। বাড়ির সবাই উপস্থিত হয়েছে বসার রুমে, তোমরাও দ্রুত আসো। আসছি, তুই যা। সিয়ামের বোন সামিরা নিচে নেমে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিশাকে নিয়ে রুম থেকে বের হয় সিয়াম। ওর বাসর রাতের পিছনে কেন পড়ল ওর দাদা? কি বলবে? মনের মধ্যে কেমন ভয় কাজ করছে। হৃদযন্ত্র শব্দ করতে শুরু করে। ভীষণ রকমের ভয় হচ্ছে। মান্তাসা কিছু বলে দেয়নি তো? 5 মিনিটে বাড়ির সকল সদস্য উপস্থিত হয় বসার রুমে, শুধুমাত্র 4 জন বাদে। সায়ের, সায়ন, মান্তাসা আর মান্তাসা ছোট ভাই মাহিত। এই 4 জন আবার কোথায় গেল? রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম সায়ের নাম্বারে ডায়াল করেন। রিসিভ করে সায়ের। সবাই এসেছে? সায়ন, মান্তাসা আর মাহিদ নেই। আচ্ছা আসছি আমি। ফোনের লাইন বিচ্ছিন্ন করে সায়ের। সিরাজুল ইসলামের বড় ছেলে সাদাফ ইসলাম বলেন, কি হয়েছে বাবা? সবাইকে ডাকলেন কেন? আর কাকে কল করেছিলেন? ধৈর্য ধরো, এক্ষুনি জানতে পারবে। নতুন বর বউকে এই রাতের বেলা ডেকে আনার মানে কি বাবা? বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সকল সদস্যের উপস্থিত থাকার অধিকার আছে, তাই ওদেরকে ডাকা হয়েছে। বিরক্ত হয় সিয়াম। কোথায় এখন বউ নিয়ে সুখের বেলায় ভেসে বেড়াবে তা না, এখন মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। বিরক্ত হলেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোফার পাশে, পিছনে। সিয়াম
সোফা ভর্তি করে গুরুজনেরা বসে আছেন, বেচারার বসার জায়গাও নেই। একটু পরে ছাদ থেকে নেমে আসে শায়ের আর মান্তাসা। শায়ের হাতে খালি কফির মগ। শায়ের কফির মগটা টি টেবিলের উপর রেখে সিএমের পাশে এসে দাঁড়ায়। মান্তাসা এসে দাঁড়ায় শায়ের পাশে। শায়ের সোফায় বসে থাকা সকলের দিকে তাকিয়ে এক নজর করে। শায়ের সোফায় বসে থাকা সকলের দিকে তাকায় এক নজর করে। সকলের চোখে মুখে কৌতূহল। কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা যে ছোট বড় সকলকে উপস্থিত থাকতে হবে? সিরাজুল ইসলাম শায়ের দিকে তাকিয়ে বলেন, কি বলবে দাদু ভাই, বলো। সবাই তো উপস্থিত হয়েছে, দুজন বাদে। সকলে সিরাজুল ইসলামের দৃষ্টি অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয়। শায়ের দিকে তাকিয়ে আছেন সিরাজুল ইসলাম। শায়ের কি বলবে? কেন ডাকলো সবাইকে? সকলের কৌতূহল আরও বেড়ে গেল। শায়ের আরেক নজর তাকায় সকলের দিকে, তারপর শান্ত স্বরে বলে, আমি মান্তাসাকে বিয়ে করতে চাই আজকেই। স্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলে। আবার দৃষ্টিতে তাকিয়ে রইল শায়েরের মুখের দিকে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শায়েরের মুখের দিকে। কেউ কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই শায়ের থামিয়ে দিয়ে বলে, আমি জানি তোমরা সবাই ভীষণ অবাক হয়েছ আমার কথা শুনে, তারপরে আমার কথা বলার মাঝে কেউ কোনো কথা বলবে না। আমার কথা শেষ হলেই তোমরা কথা বলবে, তখন আমি তোমাদের সকলের কথা সব শুনব। সিরাজুল ইসলাম স্বাভাবিকভাবেই বলেন, বলো তোমার যা যা বলার আছে। শায়ের বাবা মা ফুফুফুর মুখের দিকে তাকায়। চারজনের মুখ থমথমে গম্ভীর হয়ে আছে। শায়ের বরাবরের মতোই শান্ত স্বরে বলতে শুরু করে, আমি জানি সব বাবা মা চায় নিজেদের সন্তানদের জন্য একজন পারফেক্ট লাইফ পার্টনার। তারা চায় আদর যত্নে বড় করা সন্তান তাদের পছন্দের ছেলে মেয়েকে বিবাহ করুক, তাকে জীবনসঙ্গী করুক। সেখানে আমার বাবা মা বা মান্তাসার বাবা মা এক্ষেত্রে ব্যতিক্রম নয়। আমি জানি তোমাদের চাওয়াও এমনই। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তোমাদের কাছে কোনোদিন কিছু চাইনি কখনোই। তোমরা ইচ্ছা করে যা দিয়েছো সেটাই নিয়েছি, সেটা হোক আমার পছন্দ বা অপছন্দ। আমি কোনোদিন বায়না ধরিনি এটা চাই ওটা চাই। আমার লাইফ নিয়ে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই মেনে নিয়েছি বিনা বাক্যে। তোমরা আমাকে যেভাবে চলতে বলেছো সেভাবেই চলেছি। যা যা বলেছো অক্ষরে অক্ষরে পালন করেছি আমি সব সময়। তোমাদের কথা নড়চড় হতে দেইনি কখনো। বুদ্ধি হওয়ার পর আজ প্রথম এবং শেষবারের মতন তোমাদের কাছে কিছু চাইছি আমি। আমি মান্তাসাকে চাই সারা জীবনের জন্য আমার করে, আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। আমি মান্তাসাকে ভালোবাসি গত 5 বছর ধরে। যদিও মান্তাসা ভালোবাসতো না, জানতোও না। ওকে একটু আগেই বলেছি আমার ভালোবাসার কথা। ওকে ভালোবাসি বলেই এতদিন বিয়ে করতে চাইনি আমি। বারবার বিয়ের বিষয়টা এড়িয়ে গেছি। ওকে আমি রাজি করিয়েছি বিয়ে করার জন্য। ওকে আমি ভালো রাখবো, সারা জীবন আগলে রাখবো। ওর চাওয়া পাওয়া ইচ্ছে সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে পূরণ করব। বিয়ের পরেও ও নিজের স্টাডি কন্টিনিউ করবে, ফুফুফুফির স্বপ্ন পূরণ করবে। শুধু আমার সাথে থাকবে, এটাই আমার চাওয়া। ওর সাথে আমিও ভালো থাকবো, সুখে থাকবো। ওকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। ওকে ছাড়া আমি আমার লাইফে দ্বিতীয় কাউকে কোনোদিন জায়গা দিতে পারবো না। তোমরা দুই পরিবার আমাদের দুজনের চরিত্র সম্পর্কে অবগত আছো আগে থেকেই। আমি চাই তোমরা আমার ভালোবাসাকে মেনে নেবে। আমি আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। এটাই আমার প্রথম আর শেষ চাওয়া। এতটুকু বলেই থামে শায়ের। সকলেই চুপচাপ ওর কথা শুনছিল এতক্ষণ। কাউকে কিছু বলতে না দিয়ে সিরাজুল ইসলাম বলেন, এই বিয়েতে কারো কোনো অমত নেই আশা করছি। কেউ কিছু বলল না। একটু চুপ হয়ে থেকে সাদাব ইসলাম বোন জামাইয়ের দিকে তাকিয়ে বলেন, তোমার কি মতামত মামুনুল? মামুনুল ইসলাম একবার মেয়ের মুখের দিকে তাকান। মেয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে এসে তার মুখের দিকে। মেয়ের এই করুণ দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না। তিনি জানেন শায়েরের মতো ছেলে লাখে একটা। অনেক বছর ধরেই দেখে এসেছেন শায়েরকে। আর মেয়েকে ভালো রাখবে, আর মেয়েকে অবশ্যই ভালো রাখবে শায়ের। আমার অমত নেই এই বিয়েতে। আমার মেয়ে যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই থাকবে। ওর খুশিতেই আমরা খুশি। সিরাজুল ইসলাম ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে বলেন,
তোমার মতামত কি বড় বৌমা? সালমা বেগম বলেন, সায়ের যা চায় তাই হবে। ওর সুখী আমরা সুখী। সংসার যেহেতু ও করবে, তাই ওর পছন্দের মেয়ের সাথেই বিয়ে হোক। মান্তাসাকে ছোট থেকে বড় হতে দেখেছি চোখের সামনেই। তাহলে সবাই রাজি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সিএমের মুখ গম্ভীর, থমথমে। মান্তাসা সায়েরকে কেন বিয়ে করতে রাজি হলো? আর আজকেই কেন বলল বিয়ের কথা? আগে পরে কেন বলল না? কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে মান্তাসার মুখের দিকে তাকায়, তবে দেখতে পেল না। সায়ের সুঠাম দেহের আড়ালে ঢেকে পড়েছে মান্তাসা। গম্ভীর চোখ মুখে সিয়ামের মুখের দিকে তাকায় সায়ের। সাথে সাথেই চোখ সরিয়ে নেয় সিয়াম। এই বিয়েটা মানতে পারছে না সিয়াম। সারা জীবন চোখের সামনে থেকে দেখতে হবে মান্তাসাকে বড় ভাইয়ের বউ হিসেবে। যার সাথে 1 বছর প্রেম করেছে তাকেই ভাই বলে ডাকতে হবে? কেমন হাঁসফাঁস লাগছে ওর। 2টো প্যাকেট হাতে বাড়ির ভিতরে প্রবেশ করে সায়ন আর মাহিদ। সবাইকে বসার রুমে জড়ো হয়ে থাকতে দেখে কপাল ভুরু কুঁচকে যায় দুজনের। তবুও কোনো কথা না বলে ভাইয়ের কাছে এগিয়ে যায় সায়ন। হাতের প্যাকেট 2টো উঁচু করে ধরে বলে, যা যা বলেছিলে নিয়ে এসেছি ভাইয়া। সায়ের ঘাড় করিয়ে ছোট ভাইয়ের মুখের দিকে তাকায়। হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। কিছু না বলে তাই করে সায়ন। কাজীকে ডাকা হোক তাহলে? বড় ছেলের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলেন সিরাজুল ইসলাম। সম্মতি দিয়ে ফোন চোখের সামনে ধরে কাজীর নাম্বারে ডায়াল করেন সাদাফ ইসলাম। 15 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসেন। সায়ের দাদার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসছি একটু, বলেই নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছু সময় পরই আবার ফিরে আসে হাতে একটা লাল বক্স নিয়ে। বক্সটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। এটাতে অল্প কিছু স্বর্ণের জুয়েলারি আছে। তোমার জন্য জুয়েলারি কিনতে গেলে মান্তাসার জন্য কিনে আনতাম। ভেবেছিলাম তোমাদের পাঠাবো ফুফুর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে ঠিক করে এগুলো মান্তাসাকে দিয়ে আসবে, কিন্তু সেসব তো আর হলো না কিছুই। এখন এগুলো তুমি মান্তাসাকে পরিয়ে দাও নিজের হাতে। বিনা বাক্যে বক্স হাতে তুলে নেয় সালমা বেগম। মান্তাসাকে সোফায় বসানো হয়েছে। শাড়ি পরাতে চাইলেও নিষেধ করেছে সায়ের। সেসবের কোনো প্রয়োজন নেই। অফ হোয়াইট লেহেঙ্গাতেই সুন্দর দেখা যাচ্ছে। ফর্সা গায়ের রংটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে এই লেহেঙ্গা পরায়। বিয়ে উপলক্ষে ভারী মেকআপ করেছে। শুধু জুয়েলারি পরালেই হবে। অল্প কিছু সময়ের মধ্যে জুয়েলারি পরিয়ে দেন সালমা বেগম। ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের দুল, বালা আর চেইন, সাথে 2টো আংটি। সায়নের হাত থেকে একটা ব্যাগ নেয় সায়ের। ব্যাগের ভিতর থেকে বের করে মেরুন রঙের দোপাট্টা। নিজের হাতে দোষটা দিয়ে ঘোমটা টেনে নেয়। লজ্জা পায় মান্তাসা। সায়ন বুঝতে পারে কেন তার ভাইয়া এইসব নিয়ে আসতে বলেছিল কোনো প্রশ্ন ছাড়া। কাজী রিজাল ইসলামের দিকে তাকিয়ে বলল, দিনভর কত ধার্য করব? সায়ের বলে, মান্তাসা যা বলবে তাই। মান্তাসার চোখ তুলে সায়ের মুখের দিকে তাকায়। সায়ের চোখের ইশারায় বলতে বলে। মান্তাসা আবার বাবা মায়ের মুখের দিকে তাকায়। তারাও বলতে বলে। মান্তাসা নিচের দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করে বলে, 50,000। সবাই বেশ অবাক হয়, আবার খুশিও হয়। কাজী সাহেব 50,000 লিখতে গেলে সায়ের থামিয়ে দিয়ে বলে, 2 লাখ লিখুন। আমার কাছে বর্তমান 2 লাখ টাকা অবশ্যই ক্যাশ আছে। সিরাজুল ইসলাম মেয়ের আর মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তোমরা কত চাও? সায়ের যা বলেছে তাই। বিয়ে পড়ানো শেষ হয়। সায়ন হাতের ব্যাগ থেকে খেজুরের প্যাকেট বের করে একটা মাহিদের হাতে দেয়, অন্যটা নিজের হাতে নেয়। তারপর সকলের মাঝে বিলিয়ে দেয় খেজুরগুলো। পুরোটা সময় নীরব হয়ে দেখে গেল সিয়াম। ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা খেজুর মুখে পুরে দেয়। এই মিষ্টি খেজুরও ওর কাছে বিষের চেয়েও বিশ্রী লাগতেছে। মান্তাসার হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায় সায়ের। সিয়াম নিজের জায়গায় দাঁড়িয়ে দেখল ওদের দুজনে চলে যাওয়া। কেন যেন কষ্ট হচ্ছে বুকের ভিতর। সায়েরকে সহ্য করতে পারছে না মান্তাসার পাশে। ইচ্ছা করছে সায়ের থেকে
ইচ্ছা করছে সায়রের হাত থেকে মান্তাসাকে ছিনিয়ে নিয়ে আসতে। দাদার কথায় সেদিকে তাকায় সিয়াম। সিয়াম, দাঁড়িয়ে আছো কেন? নববধূকে নিয়ে নিজের রুমে যাও। বাকি সবাইও ওর জন্য যার জন্য বাকি সবাই ও যার জন্য বরাদ্দকৃত বাকি সবাই ও যার যার জন্য বরাদ্দকৃত রুমে চলে যাও। বাকি সবাইও যার যার জন্য বরাদ্দকৃত রুমে চলে যাও। হ্যাঁ দাদা। সিয়াম বউয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিশিকে এখন আর ওর কাছে মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ আগেও নিশির প্রতি যে আকর্ষণ ছিল সেটা এখন আর নেই। মনে হচ্ছে নিশিকে বিয়ে করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু নিশিকে বিয়ে করার পরিবর্তে নিজের ব্রাইট ফিউচার পেতে চলেছে। সেটার জন্য হলেও নিশির সাথে মানিয়ে চলতে হবে। কিন্তু এখন ওর মনোমস্তিষ্ক জুড়ে ঘুরঘুর করছে মান্তাসা। নিঃসন্দেহে মান্তাসার চেয়ে নিশি সুন্দরী, স্মার্ট এবং স্টাইলিশ। তবু মান্তাসাকে মাথা থেকে সরাতেই পারছে না এখন। সিএমের রুমে এসে প্রথমেই ক্যাবিনেটের ডয়ার খোলে সায়ের। মান্তাসার দিকে তাকিয়ে বলে, এখানে তোমার জন্য কিছু গিফট আছে, দেখো পছন্দ হয় কিনা। মান্তাসা ক্যাবিনেটের কাছে এগিয়ে আসে, বসে দুই পায়ে ভর করে একটা একটা করে বক্স বের করতে থাকে ভিতর থেকে। পুরো ক্যাবিনেট ভর্তি শুধু বক্স দিয়ে। প্রত্যেকটা বক্সের উপর ছোট ছোট চিরকুট লেখা রয়েছে। গত 5 বছরের জন্মদিনের 5টা গিফট বক্স, 9টা ঈদের গিফট বক্স। গিফট বক্সগুলোর উপর হাত বোলায় মান্তাসা। কেন যেন ওর ভীষণ কান্না পাচ্ছে। নীরবে এতটা ভালোবেসেছে সায়র। কেন ওকে বলেনি আগে? বললে তো দুজনের একজনকেও কষ্ট পেতে হতো না। মান্তাসা উঠে দাঁড়ায়, সায়রের চোখের দিকে তাকিয়ে টলমল চোখে তাকিয়ে ধরা গলায় বলে, এত ভালো কেন বেসেছ? সায়ের বুকে টেনে নেয় মান্তাসাকে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, কারণ আমি তোমাতেই বিভোর মান্তাসা। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।